সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, ক্রনিক যে ডিজিজগুলো হয় আমাদের সাধারণত, যে ডায়াবেটিস বা প্রেশার বা কিডনির সমস্যা, এইগুলো হলে যখন আমরা জানতে পারি বিভিন্ন টেস্টের মাধ্যমে, ডক্টর যখন বলেন আমাদেরকে, তখন আমরা যেভাবে আসলে আতঙ্কিত হয়ে সচেতন হই, ঠিক তেমনিভাবে বাতের যে সমস্যাটা বা বাতের যে ব্যথা, এটা যখন আমরা শুনি তখন কিন্তু ঠিক ততটা আতঙ্কিত না হলেও সচেতনও কিন্তু হই না আমরা। তো এই জায়গা থেকে আসলে আমাদের যেটা হয়, দেখা যাচ্ছে আমরা খুবই ব্যথানাশক ওষুধ খেয়ে জিনিসটাকে আরও বেশি খারাপের দিকে নেই, অথবা পাশের একজন খাচ্ছেন শুনেছি, তাহলে সেই ওষুধটা আমিও খাবো, আমি খেয়ে যাচ্ছি, কোনো বাধা ধরা নেই, কতদিন খাবো কোনো সিস্টেম নেই। এগুলো কিন্তু খুব কমন প্র্যাকটিস আমরা করি। আসলে কি আমার বাতের সমস্যা হয়েছে কিনা, বা আমার এটা কি আসলেই মানে রিমিউটেড আর্থ্রাইটিস কিনা, বা আসলে কি আমি অর্থোপেডিক্সের কাছে যাব কিনা, বা আমি আসলে ফিজিক্যাল মেডিকেশনে যাব কিনা, বা বাত রোগের জন্য যে আলাদা বিশেষজ্ঞ আছেন তার কাছে গেলে কি আমার সমাধান হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু খুবই আমরা ঘোলাটেভাবে জানি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, এই জন্য যে পুরো প্রোগ্রামের মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে আপনার এই বাতের ওষুধটা খাওয়ারই দরকার ছিল না, বা আসলে আপনার খাওয়ার অনেক দরকার কিন্তু আপনি কিন্তু এখনও খাচ্ছেন না বা ডক্টরের কাছেই যাচ্ছেন না। তো আজকের বিষয়টিকে আমরা রেখেছি বাতের ব্যথা, ভুল ধারণা এবং তার সমাধান। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে দুজন উদীয়মান বাতরোগ বিশেষজ্ঞ আছেন, যারা আমাদের সমস্ত ভুল ধারণাগুলো আজকে একে একে আমি তুলে ধরবো এবং তারা আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে আছেন ডাক্তার নাদিয়া শবনম, সহকারী অধ্যাপক, রিউমেটোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা। এবং সেই সাথে আছেন ডাক্তার তাজকিয়া হক, সহকারী অধ্যাপক, রিউমেটোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের বাতের যে কোনো ব্যথা, শুধুমাত্র বাতের ব্যথা না, শরীরের যে কোনো ব্যথার জন্য ফোন করে আপনাদের সাইন সিমটমস বললেও কিন্তু আমরা এখান থেকেও কিছুটা আইডিয়া করতে পারবো যে আপনার আসলে সমস্যাটা বাতে বা অন্য কিছু কিনা, বা যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা কী ধরনের ওষুধ খাবেন বা কী করবেন, কার কাছে যাবেন, সে সমস্ত বিষয়ের জন্য সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতেই ম্যাডামদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি নাদিয়া ম্যাডামকে দিয়ে একটু শুরু করি। যদিও আমরা আজকে টপিকটা রেখেছি যে বাতের ভুল ধারণাগুলো কি এবং এটা সমাধান কি, তার আগে একবার একটু আমরা যদি একটু একদম বেসিক জায়গাতে আসি, আসলে বাতের যে রোগটা বলছি আমরা বা বাতের ব্যথাটা বলছি, সেটাকে আসলে আমরা সংজ্ঞায়িত করি কিভাবে, মানে কোন জিনিসটাকে দিয়ে আমরা আসলে এটাকে আইডেন্টিফাই করি? যদি বাতকে আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলতে হবে যে বাত একটা বংশগত ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের রোগ প্রতিরোধ ব্যবস্থার ত্রুটির কারণে যে রোগটা হয় তাকে আমরা বাত বলি। বাত সাধারণত আমাদের জয়েন্ট যেগুলো বলা হয়, জয়েন্টকে যদি বাংলায় বলি অস্থিসন্ধি, এছাড়াও কিন্তু বাত হয় যেমন মাংসপেশিতে, টেন্ডন, লিগামেন্ট এবং আশেপাশে জয়েন্টের আশেপাশে যা আছে সব কিছুতেই যে ব্যথা বেদনা হয় সেখান থেকে বাতের উৎপত্তি হয়। এই হচ্ছে মোটামুটি একটা সংজ্ঞা। আচ্ছা, আমি তাহলে এই জায়গাতে একটু তাজকিয়া ম্যাডামকে অ্যাড করব। এই যে কমনলি আমরা নিজেরাই ধারণা করে নিই যে ব্যথা হলেই যে আমার তো আসলে বাতের ব্যথা হয়েছে, এবং বিশেষ করে বয়স্করা এই কমেন্টটা করছেন। তো এই জায়গা থেকে কি আমরা এইজের একটা ব্যাপারকে তুলে ধরতে পারি কিনা যে আসলে বয়স হলেই বাত হচ্ছে, এই কথাটা কি আসলে সঠিক কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা সচরাচর আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে বয়সের সাথেই বাতের একটা সম্পর্ক, এবং বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ব্যথাগুলোই হচ্ছে আসলে বাতের মূল উপসর্গ। কিন্তু যেই বাত রোগগুলো নিয়ে আমরা রিউমেটোলজি বিশেষজ্ঞরা বিশেষভাবে কাজ করে থাকি, সেগুলো আসলে হলো অটো ইমিউন বাত রোগ, যেটাকে আমরা বলি আমাদের মেডিকেল টার্মে ইনফ্ল্যামেটরি ডিজিজ, অর্থাৎ বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় প্রদাহজনিত বাত। কোভিড পরবর্তী সময়ে কিন্তু আমরা নন মেডিকেল ব্যক্তিরাও ইনফ্লামেশন, প্রদাহ এই ধরনের বেশ কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি। আমাদের শরীরে যখন আমাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা, যার কাজ হচ্ছে কোনো জীবাণু শরীরে ঢুকলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যেন সে আমাদের শরীরে সমস্যা তৈরি করতে না পারে,
কিন্তু যখন কিছু কিছু রোগ আছে, এরকম বেশ কিছু রোগ আছে যেই ক্ষেত্রে এই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ প্রতিরোধ যে ব্যবস্থা, সেই রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ আচরণ করা শুরু করে। তার মাধ্যমে কি হয়, যার কাজ ছিল বহিঃশত্রুর বিরুদ্ধে আক্রমণ করা, সে হয়তো আমাদের শরীরের নিজস্ব কোষকে বাইরের কোষ ভেবে তাকে আক্রমণ করা শুরু করে, তাকে মানে তার against এ fight করা শুরু তার করে। এগেইনস্টে ফাইট করা শুরু করে, তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করা শুরু করে। এই আক্রমণটা যখন সে জয়েন্টের এগেইনস্টে করে, তখন হয় আসলে আর্থ্রাইটিস। হ্যাঁ, মানে ইনফ্লামেশন হয় জয়েন্টে, যেটা হচ্ছে বাত ব্যথা। সায়েন্টিফিক ভাবে আসলে আমরা বাত বলতে এই বাতগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ এগুলো দ্রুত শনাক্ত করা এবং চিকিৎসা করা জরুরি। এই বাতগুলো কিন্তু আসলে বয়সের সেই বাধাটা মানে না। অর্থাৎ এই বাতগুলো একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক, এমনকি বয়স্কদেরও হতে পারে। আর সচরাচর আমরা আমাদের আশেপাশে বয়স্কদের বিভিন্ন রকমের যেই সকল ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই ব্যথাগুলো যেগুলো আমরা শুনে থাকি, তার একটি বড় গ্রুপ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। সেটি ক্ষয়জনিত ব্যথা। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের বাতের মানে সেটা রোগের আসলে ইউজুয়ালি কয়েকটি দেখা যায় ধরন আসলে আছে। ফিজিওলজিক্যাল প্রসেসে বয়স হ্যাঁ, হলে হ্যাঁ, হচ্ছে, বয়সজনিত যে ব্যথা। বাতের যদি কথা বলি আমরা সরাসরি বাতের রোগটা কি, সেটা আসলে বয়সের সাথে সম্পর্কিত না, অনেক সম্পর্কিত ইয়াং এজে নয়। হতে পারে। অনেকগুলো ধরন আছে আমি আসলে। নাদিয়া ম্যাডামের কাছে আবার একটু যাব। আমরা অনেক সময় এই কথাটা শুনছিলাম যে বাতের সাথে একটা, আমরা অন্য একটা টার্মও বলি, ডক্টররা বলি, বাট রোগীদের জন্য আমরা ক্লিয়ার করে দিব, সেটা হচ্ছে জুভেনাল আর্থ্রাইটিস একটা ব্যাপার হয়। তো এই যে জুভেনাল আর্থ্রাইটিস, জুভেনাল শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে অনেক ইয়াং কালে যেটা হচ্ছে। তো এটার সাথে আসলে বাতের কোনো সম্পর্ক আছে কিনা, বা আমরা যদি বলি যে না সম্পর্ক নেই, তাহলে ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো কি আসলে? ডক্টর তাজকে যেটা বললেন যে বয়সের আসলে কোনো সীমা নাই বাতের ক্ষেত্রে, যে শুধুমাত্র বাতের বার্ধক্যে, ক্ষেত্রে। হ্যাঁ, শুধু বার্ধক্য হলেই কিংবা বয়স হলেই বাত হবে, এই কথাটা আসলে সম্পূর্ণ ভুল। ছোট বাচ্চাদের যে বাত হয়, একদম শিশুদের যে বাতটা হয়, তাদেরও জয়েন্ট ফুলে যাবে এবং বিভিন্ন জয়েন্টে ব্যথা হবে, অনেক সময় কোমরে ব্যথা নিয়ে আসে। এই ব্যথাটাকে আমরা জুভেনাইল আর্থ্রাইটিস বলে থাকি। জুভেনাইল বলতে আমরা শিশুদের বোঝাই। এটা সাধারণত 16 বছর পর্যন্ত বাচ্চাদেরকে যদি বাতের ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। বাতের ব্যথাটা কি, যে জয়েন্ট ফুলে যাওয়া, সকালবেলা হলে জড়তা হওয়া এবং মুভমেন্ট করতে সমস্যা, কিছু মানে 30 মিনিটের বেশি জড়তা থাকবে, সকালবেলা উঠলে বেশি ব্যথা থাকবে, ধীরে ধীরে কাজ করতে থাকলে কিংবা হাঁটাচলা করলে ব্যথাটা কমে যাবে, কখনো কখনো কোমরে ব্যথা নিয়ে আসে। এই ব্যথাটা যদি শিশুদের হয় এবং সিমেট্রিক্যাল জয়েন্ট পেইন যেটাকে বলি, যে দুই পাশে একই রকম ব্যথা, একই জয়েন্টগুলোতে ব্যথা যদি এফেক্টেড হয়, তখন সেটাকে আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলি। এটা বাচ্চাদের হয়। বাচ্চাদের কিন্তু আরও একটা ব্যথা হয়, খুব কমন ব্যথা, যেটা কে আমরা বলি গ্রোয়িং পেইন। সেটা কিন্তু আসলে কোনো বাতের ব্যথা না। এবং আমরা খুবই আনফর্চুনেট যে অনেক সময় আমাদের এই ব্যথাগুলোকে বাত জ্বর, একটা আলাদা টার্ম, বাতের সাথে বাত জ্বরের একটা ডিফারেন্স আছে। তো সেই বাত জ্বরের চিকিৎসা আমাদের শিশুদেরকে দেওয়া হয়। ইভেন কি অনেক বয়স্ক মানুষরাও এই বাত জ্বরের চিকিৎসাই পেয়ে যাচ্ছে, অথচ উনি কিন্তু বাত রোগে ভুগছেন। দুই জিনিস একদম কমপ্লিটলি আলাদা। তার যেমন নির্ণয়ের ব্যাপার, পরীক্ষা নিরীক্ষা, সবকিছু চিকিৎসা, আলাদা। সবকিছুই, প্রতিকার, সবকিছুই কিন্তু আলাদা। একদম এই ডিফারেন্ট। জায়গাতে আমরা একটু আসবো যে আসলে কোন জায়গাটাতে আমরা আসলে ভুলটা করে ফেলছি, যে আসলে আমরা বাত জ্বরটাকে বাত রোগ মনে করছি জি। এবং একই ট্রিটমেন্ট তাকে দিয়ে যাচ্ছে, যেটা আসলে ঠিক ছিল না। জি। সেই জায়গাটাতে আমরা একটু আসবো। তার আগে আমাদের একজন দর্শক ফোন করেছেন, তার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক জি, ওয়ালাইকুম আসসালাম। আমি যে খিলগাঁও ঢাকা থেকে ফোন করছিলাম। দর্শক শুনতে পাচ্ছি আমরা, আপনার প্রশ্নটি করুন। জি, প্রশ্নটা হচ্ছে এই যে পায়ের নিচে বা হাতেও অনেক সময় হয়, এই লাল লাল চাকা চাকা হয়ে জমে যায়, এইটা কি বাত ব্যথা কিনা, অথবা এটার চিকিৎসা কি, এটা একটু পরামর্শ জানতে চাচ্ছি। আচ্ছা, আমি তাজকে ম্যাডামকে একটু বলবো যে ওনার কোনো ফার্দার কোশ্চেন থাকলে আপনি করতে পারেন, উনি আছেন লাইনে। সাথে জি, হ্যাঁ। সাথে কি কোনো জয়েন্টেও ব্যথা হয়? আশেপাশের জয়েন্ট এরিয়াগুলোতে কি না, ব্যথা হয়? জয়েন্টের ব্যথা হয় না, জয়েন্টের ব্যথা না, ওই বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়ে লাল লাল হয়ে জমে যায়, কয়দিন পরে অটোমেটিক চলে যায়, কিন্তু কিছু ব্যথাও হয়, হ্যাঁ, রক্ত জমে যায় এরকম। আচ্ছা, আপনি কি অন্য কোনো নিয়মিত ওষুধ সেবন করেন? ঔষধ অন্য না, কোনো কারণে? এইটার কোনো ঔষধ খাই নাই, এটার কোনো ঔষধ খাওয়া হয় না। প্রেসার মাঝে মাঝে হয়তো প্রেসারের ওষুধ খাইতো, কিন্তু এখন প্রেসার ওষুধ খাচ্ছে না দীর্ঘদিন। আচ্ছা, কোনো হার্টের ওষুধ খান উনি?
না, হার্টের কোনো ওষুধ নেই। আচ্ছা, ঠিক আছে। না, দর্শক আমাদের হার্টের কোনো ওষুধ খান জি না। সাথে থাকুন, আমার অ্যান্সারটা নিচ্ছে। এটা কি আমাদের আসলে আজকে টপিকের সাথে সম্পর্কিত না? যদি না হয় তাহলে কি হতে পারে আসলে? এটা আসলে যেটা উনি বলছেন সেটা যদিও আমরা নিশ্চিত হতে আমাদের তো সামনাসামনি দেখতে হবে, তবে কখনো কখনো কিন্তু আমাদের বাতের ব্যথার সাথে প্রাথমিক উপসর্গ হিসেবে আমাদের চামড়ায় বিভিন্ন রকমের র্যাশ আমরা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, আচ্ছা। এবং বাতের ব্যথাগুলো শুধু চামড়ায় না, আমাদের রক্তনালীতে আক্রমণ করতে পারে। রক্তনালীতে আক্রমণ হলে আমরা একটা বাতরোগ বলি, যেটাকে বলি ভাস্কুলাইটিস। সেক্ষেত্রে হচ্ছে রক্তনালীর দেয়ালে প্রদাহ হয়, তখন আমাদের চামড়ার নিচে বিভিন্ন রকমের র্যাশ হয়। তবে সেই র্যাশটি ভাস্কুলাইটিসের র্যাশ কিনা, অর্থাৎ বাতরোগ জনিত র্যাশ কিনা, সেটা আসলে র্যাশটি সামনাসামনি পরীক্ষা করতে হবে। তবে যেহেতু উনি বলছেন যে ওনার এই র্যাশটি আপনাতেই আবার ভালো হয়ে যায়, এই ক্ষেত্রে হয়তো খুব জটিল বাতের রোগের সাথে সম্পর্ক থাকার সম্ভাবনা কম। তবে কখনো কখনো আমি যেটা জানতে চাচ্ছিলাম, কিছু কিছু ঔষধ, এমনকি খুব সামান্য কিছু ঔষধের সাথেও সম্পর্ক থাকতে পারে, যার জন্য ওনার পুরো ওষুধের ইতিহাসটাও আমাদেরকে জানতে হবে আসলে। আচ্ছা, দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমার মনে হয় একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে গিয়ে তার সমস্ত ফাইলটি দেখালে হয়তো বা তার একটা ফার্দার সাজেশন দিতে পারবেন। আমি ম্যাডামের কাছে একটু আসতে চাচ্ছিলাম। ম্যাডাম একটা কথা বলছিলেন যে আসলে বাতের জ্বর এবং বাতের রোগ দুটোকে আসলে মিলিয়ে আমরা বেশিরভাগ সময় ট্রিটমেন্টগুলো করে যাচ্ছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাত রোগ বিশেষজ্ঞ আমাদের দেশে আসলে প্রেক্ষাপটে এখনও সেরকমভাবে নেই হয়তো বা। তো আমি এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম যে বাত জ্বর এবং বাত রোগকে যে আমরা এক করে ফেলছি, কোন জায়গাটাতে আসলে এই জায়গাটা ভুল হচ্ছে, বা এটা কি আমরা ডায়াগনোসিসের সময় কোনো ধরনের ইনভেস্টিগেশন কি দেখে আমরা ট্রিটমেন্ট দিয়ে ফেলছি কিনা, বা এটা আসলে কেন হচ্ছে আসলে? বাত জ্বর হচ্ছে আসলে এক ধরনের বাতের রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রোগের একটি তালিকা থাকে। যত আমাদের শরীরে বিভিন্ন ধরনের যত রোগ আছে, সেই রোগের আসলে একটি ইন্টারন্যাশনাল তালিকা থাকে। সেই তালিকায় কিন্তু প্রায় 700-র কাছাকাছি, 690-র বেশি, 690-এর বেশি হচ্ছে বাত রোগের নাম, অর্থাৎ বাত রোগের ধরন। কাছাকাছি অনেক ধরনের বাতের রোগ আছে। বাত জ্বর হচ্ছে এক ধরনের নির্দিষ্ট বাতের রোগ, যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে বলি রিউম্যাটিক ফিভার। মেডিকেল টার্ম বললেও এটা আসলে আমাদের সমাজে খুব প্রচলিত নাম। এখন এই রিউম্যাটিক ফিভারটা আসলে একটি নির্দিষ্ট বয়সে হয়ে থাকে এবং তার নির্দিষ্ট কিছু ধরন থাকে। আমি যদি বয়সটা একটু সবার ধারণা পরিষ্কার করার জন্য বলতে চাই, যে সাধারণত বাত জ্বর যেটা, অর্থাৎ রিউম্যাটিক ফিভার, সেটা হয় 5 থেকে 15 বছর বয়সে। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু জয়েন্টে ব্যথা হলে আমরা বাত জ্বর চিন্তা করি না, অল্প বয়স্কদের ক্ষেত্রে করি। তবে সেক্ষেত্রেও হচ্ছে খুব সুনির্দিষ্ট কিছু শারীরিক লক্ষণ স্কুল থাকে। গ্রোয়িং পিরিয়ডটা যেটা School growing বাচ্চাদের period। থাকে, হ্যাঁ। এটা আসলে সম্ভাবনাটা আসে হচ্ছে গিয়ে আমাদের গলায় একটা ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন কমন। সেটার থেকে আমাদের ইমিউন সিস্টেমের একটা জটিলতা থেকে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। তবে এই ব্যথাটি কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কখনো 1 মাসের বেশি দীর্ঘ হবে না। এই ব্যথাতে আলাদাভাবে জয়েন্ট প্রচণ্ড ব্যথা হবে, সেই জয়েন্ট হয়তো বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে, কিন্তু এটি নির্ধারণ করতে হবে আসলে একজন চিকিৎসকের। এখন যেটা আমি বললাম যে এটার পেছনে থাকে একটা ইনফেকশন, আমাদের গলার একটা ইনফেকশন, তাতে সেটার নমুনা পাওয়ার জন্য আমরা ব্লাডের একটি পরীক্ষা করি। তবে ঝামেলাটা নামটা হচ্ছে একটু যদি আমাদের পরীক্ষার নামটি, হ্যাঁ, যদিও এটি মেডিকেল টার্ম, কিন্তু বলাটা জরুরি কারণ এটা নিয়ে অনেক আসলে আমাদের মিসকনসেপশন হয়। পরীক্ষাটি হচ্ছে ASO টাইটার, মানে আমি যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন বললাম সেটার এগেইনস্টে অ্যান্টিবডি দেখি। এখন কথা হলো এই ASO টাইটার আসলে স্পেসিফিক না, মানে ইট ইজ নট স্পেসিফিক ফর রিউম্যাটিক ফিভার। যে কোনো কারণে যখনই আমাদের শরীরে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হবে, তার বিরুদ্ধে আমাদের শরীরে এই অ্যান্টিবডি তৈরি হবে এবং এটা একটা লম্বা সময় পর্যন্ত থাকতে পারে, এমনকি অন্যান্য কিছু কারণেও পজিটিভ হতে পারে। অর্থাৎ আমরা নিজেরাই, আমার বাচ্চার হয়তো ব্যথা হচ্ছে, এটা বাত জ্বর কিনা দেখার জন্য আমরা এরকম রোগী পেয়ে থাকি যে বাচ্চার বাবা মা হয়তো নিজেরাই ল্যাবে গিয়ে ASO টাইটার পরীক্ষা করেছেন, এটা বেশি পেয়ে তারপর হয়তো সেভাবে চিকিৎসকের কাছে এসেছেন, এবং কখনো কখনো দুর্ভাগ্যবশত হয়তো সঠিক পরামর্শের অভাবে জাস্ট এই ASO টাইটারটা বেশি দেখে ওই বাচ্চাটি হয়তো বাত জ্বরের চিকিৎসা পাচ্ছে। এবং আমাদের অভিজ্ঞতা বলে যে এখন আমরা যত বাচ্চার, এমনকি তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও হয়তো বাত জ্বরের চিকিৎসা পাওয়া অবস্থায় আমরা যাদেরকে দেখি, সিংহভাগ রোগী হচ্ছে বাত জ্বরে আক্রান্ত কখনো ছিল না, ওনাদের অন্য কোনো বাতের রোগ, অথবা ওনাদের হয়তো বাত জ্বর হবার সম্ভাবনা ছিল না, কারণ আমি যেটা বললাম এটা বাচ্চাদের হতে পারে, বয়স্কদের হবে না, কিন্তু ওষুধ উনি খেয়ে যাচ্ছেন। এবং হয়তো সেই ব্যাপারে তখন দেখা যাচ্ছে যে ওনার আসল যে বাত রোগটি,
সেটি ঢাকা পড়ে যাচ্ছে এবং সেই রোগটি হয়তো তখন জটিল আকার ধারণ আচ্ছা, আমরা করছে। এটাতে আবার একটু আসবো, যেহেতু ম্যাডাম ক্লিয়ার করলেন যে বাত রোগ আর বাত জ্বর এক না, তাহলে এখানে আসলে ফার্দার কি পরীক্ষা করে আমি আসলে কনফার্ম হওয়া উচিত সেটা রোগীদের জানার জন্য এটা আমরা বলবো। আমরা একজন দর্শক ফোন করেছেন আমাদেরকে, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ জাকির, আমার বয়স 28। জি, আমার পায়ে গোড়ালিতে প্রচন্ড ব্যথা করে এবং আপনার হাঁটতে পারি না, ব্যথার ওখানে গরম ভাব হয় এবং মানে হাঁটা যায় না। তো ডান পায়ে গোড়ালির মধ্যে আঙ্গুলের মধ্যে ব্যথা করে। আচ্ছা নাদিয়া ম্যাডাম, আপনার কোনো ফার্দার কোশ্চেন থাকলে করতে পারেন। দর্শক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার একটা সাধারণ প্রশ্ন হচ্ছে, আপনার বয়স কত? আমার বয়স 28 বছর। 28। আচ্ছা, আপনার আর কোনো গিরায় কি ব্যথা আছে? না, আমার মাজাতে ব্যথা করে, মাজাতে ব্যথা রাউন্ড করে। দিয়ে ব্যথা করে। আচ্ছা, এই ব্যথার আপনার কতদিন ধরে হচ্ছে ব্যথাটা? আমার ব্যথাটা আপনার 3 বছর থেকে। 3 বছর থেকে। আপনার একটু আমাদের সাথে মানে রিউমাটোলজি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত। খুব সম্ভবত আপনার স্পন্ডালো আর্থ্রাইটিস নামে একটা বাত আছে, যেটা নর্মালি 45 বছরের নিচে যারা বয়স পুরুষ মানুষ থাকেন তাদের হয়ে হতে থাকে। পারে। এবং এটার লক্ষণই হচ্ছে কোমরে ব্যথা থাকবে, মাজায় ব্যথা থাকবে এবং কিছু আদার জয়েন্টস লাইক এই যে উনি বললেন গোড়ালিতে ব্যথা, পায়ের আঙ্গুলে ব্যথা, এই ধরনের উপসর্গ নিয়ে আসেন। তো এটার জন্য অবশ্যই আপনার একজন রিউমাটোলজি বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া দরকার। শুধু আমরা আসলে কথা বলে যেটুকু বুঝতে পারছি তাতে এই দিকে আমরা যাব এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করব, আপনার কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করার পরে আমরা চিকিৎসা দেব। এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে মানে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি যদি একজন রিউমাটোলজি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন খুবই দ্রুত, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। ওকে দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমি নাদিয়া ম্যাডামের কাছে থাকছি। যে জিনিসটা আমরা আসলে জানলাম সেটা হচ্ছে যে বাতরোগ এবং বাতজ্বর টোটালি ডিফারেন্ট জিনিস, এবং বাতজ্বর আর্লি এজেই হচ্ছে, সাধারণত 5 থেকে 15 বছর বয়সে যখন সাইন সিমটমসগুলো পজিটিভ হয় আমরা এটাকে বাতজ্বর হিসেবে ধরছি, এবং বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে বাতজ্বর না হলেও বাতজ্বরের ওষুধগুলো খাচ্ছে। এই জায়গা থেকে ফার্দার কনফার্মেশনের জন্য আমাদেরকে আসলে কি করা উচিত? একজন বাতরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত কিনা, বা বাবা মা যেহেতু বেশিরভাগ সময় এখানে গার্জিয়ান থাকেন, তাদের আসলে কি করা উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে যদি শিশুদের বাত হয়ে থাকে এবং সে যদি এই বাত জ্বরের চিকিৎসা পেয়ে থাকে, তাহলে যদি আমি একটু আগে বলেছি যে সিমটমগুলো কি কি, যে জয়েন্টগুলো ফুলে যাবে, লাল হয়ে Swelling যাবে, হবে। হ্যাঁ স্পেলিং হবে, এবং সিমেট্রিক বা দুই সাইডেই জয়েন্ট ব্যথা হতে পারে, অথবা যে কোনো একটা হয়তো শুধু হাঁটুতে ব্যথা নিয়ে আসতে পারে কিংবা শুধু মাজায় ব্যথা নিয়ে আসতে পারে। শুধু এই ব্যথাটা বহুদিন ধরে, ডক্টর তাজকিয়া বললেন 1 মাস 1.5 মাস এর বেশি থাকার কথা না জয়েন্টের ব্যথা। যদি তার হার্টের কোনো উপসর্গ না থাকে এবং আর আদার কোনো ফিচার্স যেগুলা রিউম্যাটিক ফিভারের ডায়াগনোসিস করার জন্য মানে মানে নির্দেশ করে, সেগুলো যদি না থাকে, তাহলে একজন রিউমাটোলজি বিশেষজ্ঞের সাথে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। তখন আমরা তার কিছু ইতিহাস, রোগীর ইতিহাস তো খুবই জরুরি, তার সাথে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি যে আসলেই তার কি পরিমাণ ব্যথা আছে, জয়েন্টগুলো আসলেই সাইনোভাইটিস আছে কিনা। যে জয়েন্ট ফুলে যাওয়া মানেই কিন্তু ওখানে বাত আছে। তো সুতরাং আমরা ওই পরীক্ষাগুলো করি এবং কিছু রক্তের পরীক্ষা করি, খুবই জরুরি এগুলো। তার সাথে আমরা এক্সরে, যদি বয়স্ক হন এক্সরে করি, এবং তার সাথে ইনভেস্টিগেশন, এবং যেই বাতটা আমরা চিন্তা করছি সেই বাত অনুযায়ী কিছু পরীক্ষা আছে। আমরা একই মানে সব বাতে তো এক ধরনের পরীক্ষাগুলো করে আমরা আসলে কনফার্ম করি আসলে তার। তো সুতরাং রিপোর্টস এবং পেশেন্ট সব দুজন একসাথে, মানে শুধুমাত্র রিপোর্ট পজিটিভ হওয়া মানেই যে সেই বাতটা আছে, ইট ইজ নট লাইকলি। আবার হিস্ট্রির সাথে আমার একটা কোরিলেশন থাকতে পারে, অনেক সময় নেগেটিভও থাকে। এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে বাতরোগ বিশেষজ্ঞই আসলে ভালো করে বলতে পারবেন এই ব্যাপারটাতে। আমরা আরো একজন দর্শক আছেন, আমরা তাদের সাথে তারপরে ফেরত এসে আমরা একটু গ্রোয়িং পেনটা নিয়ে কথা বলবো, কারণ এটাও একটা মিসডায়াগনোসড হয় আমাদের দেশে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যাডাম বেলিরোড থেকে বলছিলাম। আমি আমার এই বড় মেয়েটার বয়স 26 ইয়ার,
26 বছর, অটিজম, কথা বলতে পারে না, কিছু বুঝাতে পারে না। তো ইদানিং ওর ওভার ওয়েট, অবশ্য বেশ ওয়েট 86 কেজি, খাওয়া পছন্দ করে তো এছাড়া কিছু বোঝে না। এখন ওর মাঝে মধ্যে ডান পায়ের রান ফ্রং সাইডে হঠাৎ করে ফুলে উঠে হাঁটতে পারে না, পাওয়া টানতে পারে না, কোমরটা সোজা করে দাঁড়াতে পারে না, বসতে পারে না। আমরা ধরে ধরে শোয়া রাখি। তো একজন ডাক্তার আছেন আমার, উনি মাঝে মধ্যে উনি হেল্প করেন। তো উনি এটা ক্লোনাফেক জেল দিয়েছিলেন, ওটা মাঝে মাঝে মালিশ করলে একটু ভালো থাকে, কিন্তু পা টেনে সবসময় হাঁটতে পারে না। আমরা বাসায় হাঁটাচলা করি, কিন্তু বাইরে যখন একটু ঘুরতে নিয়ে যাই, কিন্তু তখন 5 মিনিট হাঁটার পর আর পা টেনে হাঁটতে পারে না। এটা কি ধরনের প্রবলেম? আর ওই ডাক্তারের কাছে নেওয়া যায় না, প্রবলেম করে অটিজম তো বুঝছেন। আমি তো তাজকে ম্যাডামকে রিকোয়েস্ট করব ওনার অ্যানসারটা অ্যাড্রেস করার জন্য। জি, ধন্যবাদ দর্শক। আসলে যেসব বাচ্চাদের অটিজম থাকে তাদের একই সাথে আরও কিছু জন্মগত সমস্যা থাকতে পারে, এবং যেহেতু উনি বললেন যে মেয়েটির আসলে স্বাভাবিক চলাফেরাতেও কিছুটা সমস্যা আছে, হয়তো তার অন্যান্য নার্ভে বা মাংসপেশিতে সমস্যা থাকতে পারে, যার কারণে দীর্ঘমেয়াদী মাসেলে কোনো একটা প্রেশার পড়ার কারণে এই সমস্যা হতে পারে, যেটাকে আসলে আমরা বলি মেকানিক্যাল প্রবলেম। হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে এই যে ব্যথা যে বলছিলাম যে কখন আসলে বাতরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব আর কখন আমি বুঝবো যে আমার বাতের রোগটি হয়তো দীর্ঘমেয়াদী এই ধরনের ইনফ্লামেটরি বাত না, সেটা বুঝতে হলে আমাদেরকে আসলে বুঝতে হবে যে এই ব্যথাটি কখন বাড়ে। ওর কিন্তু মুভমেন্টের সময় ব্যথা হচ্ছে, যখনই ওকে হাঁটতে নিচ্ছে তখন ওর হাঁটতে অসুবিধা হচ্ছে, কিন্তু স্বাভাবিক বিশ্রামে বা সকালবেলা বিশ্রামের পর যখন সে উঠছে ওই সময় যে ব্যথা বেশি থাকছে, বরং হাঁটলে কমে যাচ্ছে, তা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে হয়তো ওই এরিয়াতে তার মাংসপেশিতে অথবা মাংসপেশির আশেপাশে যে আমাদের নার্ভ থাকে সেখানে কোনো সমস্যা হতে পারে, যেটা খুব সম্ভবত কোনো মেকানিক্যাল প্রবলেম হতে পারে। আমি বলবো যে আসলে ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে এই অসুবিধাটার জন্য একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আসলে ওকে বিভিন্ন রকমের ফিজিক্যাল থেরাপির মাধ্যমে কিভাবে ওর চলাফেরাটি স্বাভাবিক, তুলনামূলক স্বাভাবিক করা যেতে পারে সে ব্যাপারে ওনাকে গাইডলাইন দিবেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। যেহেতু দর্শক বলছিলেন যে ডক্টরের কাছে নিতে পারেন না, বাট একটু চেষ্টা করে যদি একজন ফিজিক্যাল মেডিসিনের কাছে কোনোভাবে নেওয়া যায় তাহলে পরবর্তী নির্দেশগুলো হয়তো আপনি বাসাতেই ফলো করে করতে পারবেন। অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। ম্যাডামের কাছে আমি একটু আসতে চাচ্ছিলাম যে গ্রোয়িং পেন, যেটা আমরা অনেকগুলো টার্মস কিন্তু ইউজ করেছি আজকে, যে জুভেনাল আর্থ্রাইটিস একটা, বাত জ্বর একটা, বাত রোগ একটা, গ্রোয়িং পেনটা মানে বাচ্চা বড় হচ্ছে সেটার সাথে কিন্তু হাত পায়ের ব্যথাগুলো হচ্ছে, এগুলোকেও কিন্তু আমরা অনেক সময় ওভার ডায়াগনোসিস করে ফেলি এবং দেখা যাচ্ছে যে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাওয়াচ্ছি, ভাবছি যে হয়তো বা প্রবলেম। তো এই জায়গা থেকে আসলে কি করা উচিত বাবা মার, যখন সাইন সিমটমসগুলো আসলে কি থাকে, মানে কমপ্লেনটা কি থাকে এবং বাবা মা কিভাবে অ্যাড্রেস করবে? মানে আসলে বাচ্চাদের এত ব্যথা হয়, দেখা যায় যে ব্যথাটা হাঁটুতে হচ্ছে এবং কনুইতে হচ্ছে এবং দুই সাইডেই হচ্ছে, অনেক ক্ষেত্রে ফুলেও যায়। তো তখন বাবা মা যেটা প্রথম কাজটাই করেন সেটা হচ্ছে একজন ডাক্তারের কাছে যান। বেশিরভাগ ক্ষেত্রেই পল্লী চিকিৎসক কিংবা মানে আমাদের ডিস্ট্রিক্টের বাইরে যে ডাক্তাররা থাকেন তাদের কাছে যান এবং তাদের ওই যে মিস ডায়াগনোসিস বা জ্বর ডায়াগনোসিস হওয়ার পর ওই চিকিৎসাটা চলতে থাকে। এবং আনফর্চুনেটলি বাচ্চাদের তো ঠান্ডা লেগে থাকে, অনেক সময় তাদের গলায় কাশি থাকে, ঠান্ডা লাগে, সেটাও কিন্তু দেখা যায় যে ওই এএসও টাইটার করে এবং এএসও টাইটার একটু বেশি, তখন আমরা কি ডায়াগনোসিস হয়ে গেল রিউম্যাটিক ফিভার মানে বাত জ্বর, এবং আলটিমেটলি বাচ্চাটাকে কিন্তু ওই ওষুধটা দেওয়া হলো। ওয়্যারএজ এটা কিন্তু সাধারণ বড় হওয়ার ব্যথা ছিল, এবং যেহেতু ব্যথাগুলো কিন্তু অনেক বেশি হয়, অনেকে এসে বলে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, যারা অনেকে আমাদের কাছে অনেকেই আসেন তারা বলে যে হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। তখন কিন্তু আমরা ওই যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসটাকে একটু এক্সক্লুড করার চেষ্টা করি, এক্সামিনেশন করি, এবং যখন কোনো কিছু পাওয়া যায় না তখন আলটিমেটলি আমরা শুধুমাত্র কিংবা অনেক ক্ষেত্রে আমরা কোনো পরীক্ষাই করি না করে বাচ্চাটাকে সাধারণ যে ব্যথার ওষুধ, ব্যথা হলে একটু ব্যথার ওষুধ দিয়ে আমরা বলি যে এটা খুব সাধারণ একটা ব্যথা, এই ব্যথাটা আসলে ও বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে কমে যাবে। এটা হচ্ছে একটা মানে এটা কিন্তু আসলে বাত না। হ্যাঁ, তো এই জিনিসটা খুব জরুরি জানা। এই জিনিসটা ভুলের জন্য অনেক বাচ্চা কমেন্টে প্রশ্ন থাকছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা বা এই ধরনের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে টেস্টগুলো করে নেওয়া উচিত কিনা? হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কারণে আসলে অনেক ব্যথা হয়। ব্যথার তো অনেক কারণ আছে, তার মধ্যে তো আমি বললাম যে বাত একটা কারণ,
আবার আমাদের আরও অনেক অটোইমিউন ডিজিজ আছে, সেখানেও ব্যথা হয়, মাংসপেশিতে ফাইব্রোমায়ালজিয়াতে ব্যথা হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ব্যথা হয়, সেক্ষেত্রে ভিটামিন ডি রিপ্লেসমেন্ট করতে হয় আমাদেরকে। ওকে, ম্যাডামকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু ছোট ছোট অনেক জিনিস ক্লিয়ার করলাম যে আসলে গ্রোয়িং পেনের সাথে বাত জ্বর বা বাতের ব্যথা বা জুভেনাইল আর্থ্রাইটিস এগুলো ডিফারেন্ট জিনিস, এগুলোকে আসলে আমাদেরকে সঠিকভাবে যদি অ্যাড্রেস করতে চাই, আমাদের আসলে বাতরোগ বিশেষজ্ঞ অ্যাটলিস্ট একজন ফিজিক্যাল মেডিসিনের কাছে গেলেও হয়তো উনি ফার্দার সাজেশন দিতে পারবেন। আমি আজকে আমার কাছে একটু আসতে চাচ্ছি, রিস্ক ফ্যাক্টর প্রত্যেকটা ডিজিজের জন্য কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। আমরা যেগুলো একটু অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু প্রতিরোধ করতে পারি। বাত জ্বর বা বাতের যে রোগ, বা আমি বাতের রোগের কথাতে আসি, যদি এটা আমরা রিস্ক ফ্যাক্টরগুলো একটু অ্যাড্রেস করতে চাই, যেগুলোকে আমরা অ্যাভয়েড করে ভালো থাকবো, সেগুলো আসলে মূলত কি কি পাওয়া যায় সাধারণত? ধন্যবাদ। আমি রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি নিয়ে আলাপের আগে আমি আপার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি আগের প্রশ্নটির ব্যাপারে, যে যেহেতু এটি আসলে ছোট বাচ্চাদের ব্যাপার এবং সেক্ষেত্রে আমরা বাবা মারা খুব কনসার্ন থাকি, আরেকটু ভুল ধারণা পরিষ্কার করবার জন্য আমাদের দর্শকদের জন্য, সেটা হলো যে গ্রোয়িং পেইনের কিন্তু একটা খুব কমন সিমটম থাকে যে বাচ্চা সারাদিন দৌড়ঝাঁপ করছে, সব কিছু করছে, রাতে যখন ঘুমাতে যায় বিছানায় শুয়ে কান্নাকাটি করে, তখন ব্যথা হয়। বাবা মা হয়তো মেসেজ করে দিলে আরাম পায়, কখনো কখনো সারা রাতে হয়তো ঘুমের তার সমস্যা হচ্ছে, আবার কিন্তু সে দিনে তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং এই ধরনের লক্ষণ যখন হয় যে বাচ্চাটি স্বাভাবিক তার দৈনন্দিন ফিল করে কাজে, হ্যাঁ দৈনন্দিন কাজে তার কোনো সমস্যা হচ্ছে না, সে দৌড়াদৌড়ি স্বাভাবিক একটি বাচ্চার যা করা সব কিছু করতে পারছে, শুধুমাত্র তার মাংসপেশিতে ব্যথা, যেরকম আপা বললেন দড়ি দিয়ে বেঁধে রাখে, অনেকে ম্যাসাজ করে দেয়, এতে আরাম পাচ্ছে, এইগুলো কিন্তু আসলে মানে আমরা যদি আলাদা করে জয়েন্টে ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া, জয়েন্টে চাপ দিলে ব্যথা না বাড়ে, তাহলে কিন্তু এটা বাতের রোগ হওয়ার সম্ভাবনা কম। বাতের রোগগুলোতে কিন্তু জয়েন্টে মানে যেখানে ব্যথা হবে ওখানে প্রেশার দিলে তখন ব্যথা পাবে বাচ্চাটি। এবং এভাবেও কিন্তু আমরা গ্রোয়িং পেনের সাথে মানে বাচ্চাকে নিয়ে আমি খুব দ্রুত আসলে ডক্টরের কাছে যেতে হবে নাকি এটা আসলে তার বৃদ্ধিজনিত ব্যথা, এটা আমরা একটু আলাদা করতে পারি। যাই হোক, আমি আমার প্রশ্নে ফিরে আসছি যে রিস্ক ফ্যাক্টর, আমাদের এই যে বিভিন্ন রকমের আর্থ্রাইটিস, এই বাতরোগগুলোর রিস্ক ফ্যাক্টর বলতে আসলে বেশ কিছু ব্যাপার আছে। তার মধ্যে এটি প্রথম আসে আমাদের জেনেটিক্স থেকে হচ্ছে আমাদের প্রথম রিস্ক ফ্যাক্টর। অর্থাৎ আমরা কিছু কিছু মানুষ আমাদের জিনগত বৈশিষ্ট্য, যেটি আমাদের বাবা মার কাছ থেকে বা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে, সেই আমাদের কোষের ভেতরে যে জিনগত বৈশিষ্ট্য থাকে সেখানে কারো কারো প্রবণতা থাকে বাত রোগ হওয়ার। এটি হচ্ছে প্রথম এবং প্রধান একটি ঝুঁকি। এর সাথে যোগ হয় আসলে আমাদের পরিবেশগত বেশ কিছু রিস্ক ফ্যাক্টর। পরিবেশগতর মধ্যে আমাদের শারীরিক বিভিন্ন ইনফেকশন, ধূমপান প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটি, আমাদের পরিবেশের বিভিন্ন দূষণ, রেডিয়েশন, প্লাস আমাদের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন চলাফেরা, এই সবগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আমরা যদি খুব সহজভাবে বলি যে আমাদের যে জেনেটিক প্রিডিসপোজিশন, অর্থাৎ আমার জিনগত আমি এই বাত রোগের অতিরিক্ত ঝুঁকি আমার আছে কিনা, সেটা হচ্ছে আসলে আমার বন্দুকের গুলিটা আছে, ট্রিগারের চাপ পড়লেই আমার রোগটি হবে, না হলে হবে না। সেই ট্রিগারটি হচ্ছে আসলে আমার পরিবেশগত বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে যে বাত রোগের যে ঝুঁকিগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ প্রতিরোধযোগ্য নয়, কারণ আমাদের পরিবেশের কিছু কিছু ব্যাপার থাকে যা আসলে চাইলেই আমি ব্যক্তিগতভাবে হয়তো প্রতিরোধ করতে পারছি না। তবে বলা হয় কেউ যদি সঠিক ওজন, দৈনন্দিন অ্যাক্টিভ জীবনযাপন অর্থাৎ শারীরিক চলাফেরা, ব্যায়াম এগুলো যদি মেনটেন করে, তাহলে হয়তো তার বাত রোগ হলেও সেই রোগটি তীব্র হওয়ার ঝুঁকি কম থাকে অথবা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসাটা সহজ হয়ে থাকে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি বলছিলাম মানসিক থেকে। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। যে আমার ওয়াইফের মানে হাত ব্যথা, মানে আগে ছিল একটা হাত ব্যথা, পরে দেখা যাচ্ছে আর একটা হাত ব্যথা, এরপরে আবার দিকে পা ব্যথা, পরে এখন দেখা যাচ্ছে পিঠের মধ্যে ব্যথা করতেছে। এখন ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তার দেখালে একদিন দুদিন ভালো থাকে, তারপরে দেখে যে আবার সেম কন্ডিশন, এমনকি সে নিজের জামা কাপড় পরতে সে অসুবিধা হচ্ছে, সে কিছু দিনে যে খাবে সে অবস্থার মধ্যে সে মাঝে মাঝে থাকে না, ওষুধ খাইলে দুই একদিন ভালো থাকে, তারপরে আবার জিনিস সেম অবস্থা। এই এক দুই মাস সে টিফিনের মধ্যে আছে, এখন সে ম্যাডাম ভালো হচ্ছে না। আচ্ছা রাদিয়া, ওকে জি দর্শক, আমরা বুঝতে পেরেছি। কিছু প্রশ্ন আপনার কাছে থাকবে, সেটা হচ্ছে ম্যাডাম কোনো প্রশ্ন করতে চান কিনা, বয়স বা ডায়াবেটিস আছে কিনা? আচ্ছা দর্শক, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন করার জন্য।
তবে আমার কিছু প্রশ্ন আছে। এই রোগে যিনি ভুগছেন সেটা কি আপনি নিজে? ওয়াইফের কথা বলেছে। ওয়াইফ, আচ্ছা। ওনার বয়স কত? ওনার বয়স 32। 32 বছর। আচ্ছা, তো ওনার যে হাতে ব্যথা করে, হাতে কোন জায়গাটা ব্যথা করে? গিরায় ব্যথা করে না মাংসপেশিতে ব্যথা করে? না, মাংস পেশিতে। মাংসপেশিতে। মাংসপেশি দিয়ে সব এমন হয় যে হাতে উপরে উঠাতে পারে, যে চুল বাঁধবে সেটা বাঁধতে পারে না। মানে কাপড় পরতে পারে না বা হাত উঠাতে পারছে না। আচ্ছা আচ্ছা, ওনার তাহলে মানে ওনার কি শোল্ডার জয়েন্টে ব্যথা কিনা, ঘাড়ে ব্যথা কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ঘাড়ও ব্যথা। ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথাটা হাতের দিকে নামে কি? জি 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 জি, আগে প্রথমে ঘাড়েই ছিল। আগে শুধু ঘাড়ে ছিল, এরপরে হাতের দিকে নামছে, মাংসপেশিতে ব্যথা করছে। ব্যথাটা কি ঝিনঝিন করে, ঝিনঝিন করে ব্যথা করে? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, জি করে ব্যথা করে। আচ্ছা, আপনি বললেন পায়েও ব্যথা, তার মানে ওনার কি কোমরে ব্যথা আছে? জি, কোমরে ব্যথা করে। আচ্ছা মাঝে মাঝে কোমরে ব্যথাটা মাঝে মাঝে করে, এখন আমি বলছি যে পিঠেও ব্যথা করে। আচ্ছা, মানুষের পিঠে পিঠে বাড়তেছে ব্যথা না। করে। আচ্ছা, তো এইটা আসলে আচ্ছা, ওনার ওজন কেমন? ওনার ওজন মেবি 45, 46। ওজন তো বেশি না তার মানে। তাহলে না। আমাদের আসলে একটু ওনাকে আরেকটু দেখা দরকার, কারণ আসলেই ওনার শুধুমাত্র মাংসপেশিতে ব্যথা কিনা সেটা দেখার জন্য আমাদের কিছু পরীক্ষা করতে হয়, ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখতে হয়। তারপরেও মনে হচ্ছে যে ওনার কোনো হাড়ে, মেরুদণ্ডের হাড়ে কোনো সমস্যা আছে, যেটা থেকে চাপ লেগে ওনার Nerve-এর রেডিয়েশন, problem-টা হ্যাঁ, হচ্ছে। নার্ভের প্রবলেম হচ্ছে, যার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। আপনি একটু আমাদের রিমাটোলজি বিশেষজ্ঞ অথবা কোনো নিউরোলজি ডক্টরের সাথে একটু যোগাযোগ করলে বেশি ভালো হয়, তাহলে হয়তো একদম প্রপার ডায়াগনোসিস করা যাবে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। ম্যাডাম, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্টেরয়েড আর একটা হচ্ছে পেইন কিলার, যেটা খুবই ইমিডিয়েট বেসিসে আমরা খাই এবং খুবই বেশি মাত্রায় খাই, এবং সেটার কতটুকু ভয়াবহতা এই রোগগুলো হলে পরে সেটা খাওয়াটা আসলে কতটুকু সঠিক কিনা সেগুলো একটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আসছি। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, যে বাতের রোগ, এবং অনেকগুলো দর্শক আমাদের ফোন করলেন। বোঝা যাচ্ছে যে আসলে এটা কিন্তু অনেকের বাসাতেই হয়, আমরা কিন্তু অ্যাড্রেস করি না। ম্যাডামের কাছে একটু শর্ট করে আসবো, যে খুব কমনলি আমরা যেটা জানি যে বাতের রোগের নিয়ে যখনই কথা বলি, ট্রিটমেন্টে আসলেই দুটি মেডিসিন খুব কমনলি আমরা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ডক্টর শরণাপন্ন না হয়ে খাই। দেখা যাচ্ছে যে ফার্মেসিতে গেলাম, বলছি কমপ্লেনগুলো, স্টেরয়েড দিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে 4-5 দিন ভালো থাকছি। এই যে মানে আনপ্রেসক্রাইবড স্টেরয়েড, এটা আসলে কতটুকু ক্ষতি করে এবং এটা আসলে পরবর্তীতে মানে ভয়াবহতা কতটুকু নিয়ে আসতে পারে? এটা আসলে খুবই মানে মারাত্মক একটা ব্যাপার। স্টেরয়েড আমরা খুব যত্রতত্র ব্যবহার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যখনই একজন রোগী ব্যথার কথা বলে এবং নিজে নিজেই ফার্মেসিতে চলে যায়, এবং ফার্মেসির যারা আছেন ওনারা হয় পেইন কিলার দিয়ে দিচ্ছেন, না হলে হচ্ছে স্টেরয়েড দিয়ে দিচ্ছেন। তো আমার কাছে আপনার প্রশ্ন হচ্ছে স্টেরয়েড নিয়ে। স্টেরয়েডটা হচ্ছে যে আমরা রোগীদেরকে স্টেরয়েড অনেক সময় অনেক ক্ষেত্রে দিতে হয় আমাদের, কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য আমরা খুবই কম মাত্রায় দিয়ে থাকি, এবং সেটা আসলে আপনারা সাইন সিমটমসের সাথে ইনভেস্টিগেশনকে মিলিয়ে মানে তারপরে এটা কিন্তু আমরা দিয়ে প্রথম থাকি। চিকিৎসা না, হ্যাঁ, ঠিক আছে। এটার আগে আরো অনেক চিকিৎসা আছে। আমরা প্রথমে পেইন কিলার দিই, তারপরে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগস দিই, দরকার হলে বায়োলজিক্স দিই। মানে সোজা কথা যদি আমরা বলতে চাই এই জায়গা থেকে, যে আসলে এটা ডক্টরের শরণাপন্ন না হয়ে আসলে এইভাবে ফার্মেসি থেকে সরাসরি এটা খাওয়া উচিত হবে না। আমাদের যেহেতু সময় কম আছে, আমি ম্যাডামের কাছে আরেকটু আসতে চাচ্ছি, যে পেইন কিলারটা ম্যাডামকে বলছিলাম যে স্টেরয়েড যেমন ভয়ঙ্কর, এরকম ভাবে দেখা যাচ্ছে পেইন কিলার দিল ডক্টর স্বভাবতই, এবং পরবর্তীতে আর ফলো আপে আসছেন না এসে এটাই যখনই ভালো খারাপ লাগে তখনই পেইন কিলার আমি খেয়ে নিচ্ছি। এটা কি আসলে সঠিক কিনা? পেইন কিলার নিয়ে আসলে দুই ধরনের ভুল ধারণা আমাদের রোগীদের মধ্যে আমরা দেখতে পাই। একটি হচ্ছে যে ব্যথা হলেই আমি নিজের মতো করে দোকান থেকে, কারণ যেহেতু আর্থ্রাইটিসের ব্যথাগুলো আসলে প্রচন্ড ব্যথা হয়, নিজেই আসলে ব্যথা মুক্ত হওয়ার জন্য দোকান থেকে আমি ওষুধ নিয়ে খেয়ে ফেলছি অন্য কিছু না দেখে। এর ভয়াবহতা আসলে তো অবশ্যই, আমি যদি প্রেসক্রিপশনের বাইরে, আমাদের মাথায় রাখতে হবে প্রেসক্রিপশনের বাইরে আসলে কোনো ঔষধ আমরা খাবো না, এটা আমাদের মাথায় সেট করতে হবে। এর ভয়াবহতা বলতে গেলে ব্যাপক আলোচনা করতে হয়।
আবার ঠিক পক্ষান্তরে আমি বললাম যে দুই ধরনের ভুল ধারণা। আরেকটি ভুল ধারণা হচ্ছে যখন আমাদের আর্থ্রাইটিসের রোগীদেরকে আমরা ব্যথার ওষুধ দিয়ে থাকি, ব্যথানাশক ঔষধ, তা দেওয়ার আগে কিন্তু ঔষধটা উনি নিতে পারবেন কিনা, খেতে পারবেন কিনা, খেলে কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, অথবা খাওয়া শুরু করার পর যতদিন ওনাকে আমরা দিব সেই সময়ও কী কী জিনিস আমাদেরকে ফলো আপ করতে হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বোঝার জন্য, তার কিন্তু আমাদের নির্দিষ্ট প্রোটোকল আছে এবং তার মাধ্যমে কিন্তু আমরা ওনাকে সেই ব্যথানাশক ওষুধটি দিয়ে থাকি। কখনো কখনো দেখা যায় যখন আমরা সকল প্রস্তুতি নিয়ে ওই ওষুধ শুরু করছি, রোগী হয়তো তখন ভয়ে আতঙ্কে ওই প্রেসক্রিপশনে ব্যথানাশক ওষুধটা উনি ওনার মতো করে ব্যথা কমে গেলে বন্ধ করে দিচ্ছে, সেটিও কিন্তু আমার পুরো চিকিৎসা তাহলে পদ্ধতিকে এখানে ব্যাহত আসলে করবে। দুইটা ব্যাপার থাকা উচিত, যে রোগীরও সচেতন হওয়া উচিত এবং রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স যান তাদের উচিত হবে যে পরবর্তী ফলো আপে রোগীকে ইনশিওর করে করতে হবে, আবারও কবে নিয়ে যেতে আসা। হবে। আচ্ছা, আমি নাদিয়া ম্যাডামের কাছে একটু আসবো, যেহেতু আজকে সময় শেষের দিকে। গাউট একটা ব্যথা থাকে আমাদের, যে গিরায় গিরায় ফুলে যাওয়ার, এটার সাথে আমরা কিন্তু বাতরোগকে অনেক সময় কনফিউশন করি এবং এখানেও কিন্তু আমরা একই কাজই করি, যে ছোট কিছু ডায়াগনোসিস করি, ওভার ডায়াগনোসিসড হয়ে যায়। এই জায়গাটাতে আসলে কি করা উচিত, মানে এই কোন ইনভেস্টিগেশনগুলো কনফার্ম হলে আমরা বলতে পারবো যে আসলে গাউট, বা কোনটা মিলাবো আমরা আসলে? আচ্ছা, গাউটের ব্যাপারটা হচ্ছে কি, গাউট ডায়াগনোসিস করা হয় হচ্ছে ইউরিক অ্যাসিড দিয়ে। ইউরিক অ্যাসিড বেশি মানেই গাউট, এবং সাথে সাথে গাউটের চিকিৎসা শুরু হয়ে যায়, এবং সেটা তো লং টার্ম চিকিৎসা। অবশ্যই লং টার্ম চিকিৎসা ডক্টররা দেন না, দেখা যায় 1-2 মাস খেয়ে আবার ইউরিক অ্যাসিড মাপে, ইউরিক অ্যাসিড কমে গেলে আবার বন্ধ হয়ে যায়। জিনিসটা আসলে এরকম এত সিম্পল না। গাউট একটু কমপ্লিকেটেড একটা বাত। গাউট কিন্তু এক ধরনের বাত, এবং এটা হচ্ছে ইউরিক অ্যাসিড বেশি হয়ে ক্রিস্টাল ফর্মেশন করে যখন আমাদের জয়েন্টে ডিপোজিশন হয়, যেটাকে আমরা মোনোসোডিয়াম ইউরেট বলি, তখন সেটা ইনফ্লামেশন মানে প্রদাহ সৃষ্টি করে জয়েন্টে ব্যথা করে। সাধারণত সিঙ্গেল জয়েন্ট প্রথমে হয়, যে আমাদের যে বড় আঙ্গুলটা, পায়ের বড় আঙ্গুলটা, যেটাকে আমরা গ্রেট টো বলি, সেটার বেজে যে আপনার ইনফ্লামেশনটা হয়, লাল হয়ে ফুলে যাবে এবং 7-8 দিন প্রচণ্ড ব্যথা হবে, এবং নর্মালি দেখা যায় 7 থেকে 14 দিন পরে নিজে নিজেই ব্যথা ভালো হয়ে যায়। আবার কয়েকদিন পর আবার হয়, যদি উনি ডাক্তারের শরণাপন্ন না হন। যে ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয়, গাউটের ব্যথার মতো খুবই সাধারণ ব্যথা এবং খুবই কমন ব্যথা, সাথে সাথে ডাক্তারের কাছে চলে যায়, কিংবা ডাক্তার না, অ্যাকচুয়ালি ফার্মেসিতে যায়, ওরা তখন সাথে সাথে ইউরিক অ্যাসিড লোয়ারিং ড্রাগ দিয়ে দেয় এবং আলটিমেটলি 10-15 দিন খেয়ে বন্ধ করে দেয়। এটা আসলে ঠিক না। এটার জন্য আমাদের একদম খুব থরো ইনভেস্টিগেশন করতে হয়। ইউরিক অ্যাসিড অনেক সময় বেশি থাকে, দেখা যায় যে তার কোনো গাউটই হলো না, সো তার চিকিৎসার দরকার নাই। আবার অনেক সময় থাকে গাউটের রোগীদের ইউরিক অ্যাসিড নরমাল থাকে। তো সুতরাং শুধুমাত্র রিপোর্টকে আমরা ডক্টরের কাছে, বিশেষ করে বাথরুম রিপোর্টকে বিশেষজ্ঞের আমরা কাছে চিকিৎসা গেলে হয়তো করব না। প্রপার ডায়াগনোসিসটা হতে পারতো আর কি। অনেক ধন্যবাদ। আমি তাজ ক্যামেরাম্যানের কাছে আসবো। অনেক কিছু আমরা বলেছি আসলে, এবং আমরা এই কথাটাও বলেছি যে প্রতিরোধযোগ্য কিন্তু অনেক কিছুই না এই বাতের ট্রিটমেন্টটাতে। তো ট্রিটমেন্টটাই আসলে আমাদেরকে প্রপারলি নিতে হবে। তো এটার সাথে খাওয়া দাওয়ার কি সম্পর্ক আছে কেন? অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়া থেকেও কিন্তু এই প্রবলেমগুলো অনেক সময় হয় অনেকের। যদি একটু আমাদেরকে সংক্ষেপে আসলে বলেন যে খাওয়া দাওয়া কি অ্যাভয়েড করা বাত উচিত? রোগের সাথে খাবার দাবারের সম্পর্ক যদি আমি বলতে চাই, তাহলে খাবারের নির্দিষ্ট ধরনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সঠিক ওজন, স্বাস্থ্যকর ওজন। স্বাস্থ্যকর ওজনের জন্য আমাদের যে স্বাস্থ্যকর খাবারের মধ্যে খুব সহজভাবে যদি আমি বলি, অতিরিক্ত ভাজা পোড়া, অতিরিক্ত মিষ্টি, প্রসেসড ফুড, এগুলো অ্যাভয়েড করা, এবং আমাদের ন্যাচারাল যে খাবার তার মধ্যে প্রচুর শাকসবজি, দুধ, ডিম এবং পর্যাপ্ত পানি, এই খাবারগুলো আমাদের তালিকায় রাখতে হবে। এবং আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে আমার ওজনটা যেন স্বাস্থ্যকর থাকে এবং আমি যেন অ্যাক্টিভ থাকি, কর্মক্ষম থাকি। তাহলেই শুধুমাত্র আমি আমার চলাফেরার মাধ্যমে বাত রোগটিকে ভয়ঙ্কর মাত্রায় যাওয়া থেকে প্রতিরোধ করতে পারবো। নাদিয়া ম্যাডাম আমাদের সাথে কিছু আজ করতেন, আমরা একদম শেষ পর্যায়ে আসি। দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো শেষ পরামর্শ থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমার বলার ইচ্ছা যে সব ব্যথা বাত না, বাত মানে বার্ধক্য না, শুধু বার্ধক্যেই বাত হবে এটা কথাটা ঠিক না। যদি আপনাদের কখনো এরকম সিমটমস হয় যে আপনাদের জয়েন্ট ফুলে গেল, প্রচণ্ড ব্যথা হচ্ছে, 3 সপ্তাহের বেশি ব্যথা, সকালে উঠলে 30 মিনিটের বেশি জড়তা, এরকম যদি সিমটমস থাকে, কিংবা কোমরে প্রচণ্ড ব্যথা, বিশেষ করে যারা কম বয়সী পুরুষ মানুষ আছেন তাদের ক্ষেত্রে, তাহলে আপনারা অবশ্যই সরাসরি একজন রিউমাটোলজিস্টের শরণাপন্ন হবেন। যদি আমরা খুব দ্রুত, আপনারা যখনই দ্রুত আসবেন চিকিৎসকের কাছে, দ্রুত ডায়াগনোসিস হবে, দ্রুত চিকিৎসা হবে, এবং আপনাকে একটা সুস্থ এবং কর্মক্ষম জীবন আমরা নিশ্চিত করতে পারবো। এটা অবশ্যই নিয়ন্ত্রণযোগ্য। বাত কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এবং একদম
নর্মাল লাইফ লিড করা যায় যদি প্রথম দিকেই আমরা ডায়াগনোসিস করতে পারি। ম্যাডাম দুইজনকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য, মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আমরা আজকে কথা বলেছিলাম যে বাত রোগটা কি এবং এটা নিয়ে যে কিছু ভুল ধারণা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠেছে যে ডায়াগনোসিস ছাড়া মানে ইনভেস্টিগেশনসগুলো ছাড়াই আমরা যে যত ওষুধ খাচ্ছি সেটা কিন্তু ঠিক না। বাত রোগ বিশেষজ্ঞ এখন আমাদের দেশে অ্যাভেলেবেল আছেন, তাদের কাছে গেলেই হয়তো বা তারা ছোট কিছু পরীক্ষা এবং ইতিহাস নিয়ে আপনাদের কিন্তু এই সহযোগিতাগুলো করতে পারবে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সেটা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। অনেক ক্ষেত্রে হয়তো প্রতিরোধ করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণ কিন্তু করা সম্ভব। তো সেটার জন্য আসলে যথাযথ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দর্শক যারা প্রোগ্রামটি আপনারা দেখতে পারেনি তারা কিন্তু লিঙ্কে জয়েন করে আবার দেখতে পারবেন। আশা করি অনেক কিছুই জানতে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী শুক্রবার ঠিক একই সময়। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।